প্রিয় দর্শক, আজ একটি বিশেষ প্রতিবেদন। ছোটবেলায় বাবার সাথে মঠের ছাত্রাবস্থায় মহারাজের সাথে নিজে বাইক চালিয়ে নিজের গাড়ি নিয়ে সরকারি ও প্রাইভেট বাসে একাধিকবার এই পুণ্যভূমি দর্শন করেছি। কিন্তু আজ সপরিবারে মা, কাকা, কাকিমা ও দাদার সাথে ঠাকুর ও মায়ের জন্মস্থানে পুণ্যভূমি দর্শন ও সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি প্রযোজিত আধ্যাত্মিক ভ্রমণে ট্রাভেলার দেব। ৫১ সতীপীঠের ২৪টি স্থানের দর্শন, বহু সিদ্ধ সাধনপীঠ, জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র, জ্যোতির্লিঙ্গের দর্শন, দেশ বিদেশে বিখ্যাত প্রাচীন শৈবক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত মুনি ঋষিদের দুর্গম সাধন স্থলের একাধিক পর্ব আমার চ্যানেলের প্লেলিস্টে আপনারা দেখে নিতে পারবেন। প্রিয় নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা কোন জায়গা থেকে এই চ্যানেলের প্রতিবেদন দেখছেন আর আপনাদের মতামত অবশ্যই জানান, যাতে এই চ্যানেলের পরিবারের সকল সম্মানীয় সদস্য সঙ্গে পরবর্তী ভ্রমণ এক সাবসিডিতে দাঁড়িয়ে রয়েছি। আর আমি যাচ্ছি জয়রামবাটিতে। পুরো যেতে যেতে আপনাদের সমস্ত কিছু ডিটেলস জানাবো, সঙ্গে থাকুন। 37373 হাওড়া গোঘাট স্পেশাল সকালবেলা 7টা 25-এ হাওড়া থেকে ছাড়ে। 10টার সময় 89 কিলোমিটার বাদে গৌঘাটে পৌঁছায়। মাঝখানে 25টি স্টেশন, সময় লাগে 2 ঘন্টা 35 মিনিট। হাওড়া থেকে প্রথম স্টেশন 3 কিলোমিটার দূরে লিলুয়া, 5 কিলোমিটার বাদে দ্বিতীয় স্টেশন বেলুর, 7 কিলোমিটার বাদে তৃতীয় স্টেশন বালি, 8 কিলোমিটার বাদে চতুর্থ স্টেশন উত্তরপাড়া, 10 কিলোমিটার বাদে পঞ্চম স্টেশন হিনমোটর, 12 কিলোমিটার বাদে 6 নম্বর হল্ট কোন্নগর, 15 কিলোমিটার বাদে 7 নম্বর হল্ট রিসরা, 18 কিলোমিটার বাদে 8 নম্বর হল্ট শ্রীরামপুর, 20 কিলোমিটার বাদে 9 নম্বর হল্ট শেওড়াফুলি জংশন, 26 কিলোমিটার বাদে 10 নম্বর হল্ট দিয়ারা, 28 কিলোমিটার বাদে 11 নম্বর হল্ট নসিবপুর, 32 কিলোমিটার বাদে 12 নম্বর হল্ট সিঙ্গুর, 34 কিলোমিটার বাদে 13 নম্বর হল্ট কামারকুন্ডু, 38 কিলোমিটার বাদে 14 নম্বর হল্ট নালিকুল, 41 কিলোমিটার বাদে 15 নম্বর হল্ট মালিয়া হল্ট, 43 কিলোমিটার বাদে 16 নম্বর হরিপাল, 46 কিলোমিটার বাদে 17 নম্বর হল্ট কৈখালা, 49 কিলোমিটার বাদে 18 নম্বর হল্ট বাহিরখণ্ড, 53 কিলোমিটার বাদে 19 নম্বর হল্ট লোকনাথ, 55 কিলোমিটার বাদে 20 নম্বর হল্ট তারকেশ্বর, 60 কিলোমিটার বাদে 21 নম্বর হল্ট তালপুর হল্ট, 65 কিলোমিটার বাদে 22 নম্বর হল্ট তাকিপুর হল্ট, 71 কিলোমিটার বাদে 23 নম্বর হল্ট মায়াপুর, 80 কিলোমিটার বাদে 24 নম্বর হল্ট আরামবাগ, 89 কিলোমিটার বাদে 25 নম্বর হচ্ছে গোঘাট। 9:58, 10টায় পৌঁছানোর কথা, 2 মিনিট আগে পৌঁছে গেলাম। এবার এখান থেকে একটা গাড়ি দেখবো, গাড়ি বুক করে নিয়ে তারপর সেখান থেকে ফার্স্ট জয়রামবাটি মাতৃমন্দির। জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কতুলপুর থানার একটি গ্রাম। গোঘাট স্টেশন থেকে 12.5 কিলোমিটার দূরে অটো, টোটো, মারুতি ভ্যান করে সহজেই আপনারা পৌঁছাতে পারবেন। 1853 সালে জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদা দেবীর জন্ম হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীদের কাছে এই গ্রামটি তাই একটি তীর্থস্থানের মর্যাদা পায়। সারদা দেবীর বাসভবনটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ। বাসভবনটি একটি মঠে রূপান্তরিত করা হয়েছে। মঠটির নাম মাতৃমন্দির মঠ জয়রামবাটি। এই মঠের মধ্যে আছে মাতৃমন্দির, মায়ের পুরাতন বাটি ও নতুন বাটি, পূর্ণপুকুর, সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। মাতৃমন্দির হলো মাতৃমন্দির মঠের কেন্দ্রস্থলে অবস্থিত সারদা দেবীর মন্দির। ঠিক যে স্থানটিতে সারদা দেবীর জন্ম হয় সেই স্থানটির উপর এই মন্দিরটি নির্মিত হয়। সারদা দেবীর আদি বাড়িটি সেই জমিখণ্ডে উপরেই ছিল। সেই বাড়িতে তিনি 9 বছর বসবাস পর্যন্ত করেছিলেন। এখানেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। স্বামী সারদানন্দ জি মহারাজ 1923 সালের 19 এপ্রিল হিন্দু উৎসব অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজা করা হতো। ছবিটি সারদা দেবীর শিষ্য ললিত মোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। সারদা দেবী নিজেও সেই ছবিটি পূজা করেছিলেন বলে জানা যায়। 1954 সালে সারদা দেবীর জন্ম শতবর্ষে অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে শ্বেত পাথরের মূর্তি স্থাপিত হয়। বর্তমানে পূজিত শ্বেত পাথরের মূর্তিটির তলায় সারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে। মন্দিরের সামনে প্রার্থনা কক্ষটিও সারদা দেবীর জন্ম শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়। মাতৃমন্দিরের চূড়ায় বাংলায় মা শব্দটি লেখা এবং একটি পতাকা সবসময় ওড়ে। মায়ের পুরাতন বাটি মাতৃমন্দির মঠের প্রধান প্রবেশদ্বারের বাঁদিকে অবস্থিত।
একটি সারদা দেবীর পুরানো বাড়ি। 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর সারদা দেবী এই বাড়িতে বসবাস করেছিলেন। এখানে তার অনেক গৃহী, ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। মাতৃমন্দিরের উল্টো দিকে পূর্ণপুকুর নামে একটি পুকুর আছে। এই পুকুরের জল সারদা দেবী ব্যবহার করতেন, তাই তার ভক্তদের কাছে এটি একটি পবিত্র পুকুর। সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির সম্পাদনা পুণ্যি পুকুরের পাশে একটি ছোট্ট ঘরে সারদা দেবী গৃহদেবতা সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুর পূজিত হন। আগে এখানে শীতলা ও শালগ্রাম শিলাও পূজা করা হতো। পরবর্তীকালে এই মন্দিরে আরো কিছু দেবদেবীর মূর্তি ও ছবি স্থাপন করা হয়। অন্যান্য দর্শনীয় স্থান জয়রামবাটি ও গ্রামের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য সারদা দেবীর সঙ্গিনী ভানু পিসির বাড়ি, সিংহবাহিনী মন্দির, যাত্রা সিদ্ধিরায় মন্দির, বানুচ্চে পুকুর, মায়ের ঘাট ও আমোদর নদ। ভানু পিসি নামে জৈনিকা রমণী ছিলেন সারদা দেবীর ছোটবেলার সঙ্গিনী। সারদা দেবীর নতুন বাড়ির কাছেই তার বাড়ি ছিল। সারদা দেবী তার বাড়ি গিয়ে মাঝে মাঝেই সময় কাটাতেন। রামকৃষ্ণ ভক্তদের বিশ্বাস ভানু পিসি রামকৃষ্ণ পরমহংসকে অবতার ও সারদা দেবীকে মহাশক্তি বলে চিহ্নিত করতে পেরেছিলেন। তার বাড়িটি এখন না থাকলেও যে জমির উপর তার বাড়ি ছিল সেটি বর্তমানে একটি শ্বেতপাথরের ফলকের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। সিংহবাহিনী মন্দির জয়রামবাটি মাতৃমন্দির মঠের কাছে সিংহবাহিনী দেবীর মন্দির অবস্থিত। সিংহবাহিনী জয়রামবাটির গ্রাম্য দেবী, ইনি দুর্গার একটি রূপ। এই মন্দিরে কোনো দেবীর পূর্ণাঙ্গ মূর্তি নেই, শুধু সিংহবাহিনী দুর্গা, মহামায়া, চণ্ডী ও মনসার ধাতব মুখ পূজা হয়। সারদা দেবী বহুবার এই মন্দিরে পুজো দিয়েছিলেন। এই মন্দিরে মাটি স্থানীয় লোকেদের বিশ্বাসে পবিত্র এবং ঔষধ হিসাবে ব্যবহৃত। জয়রামবাটি এবং কামারপুকুর প্রায় 7 কিলোমিটার তফাতে। এই জায়গা দুটি বাঙালির কাছে এক অতি পরিচিত দর্শনীয় স্থান। যে কোনো একটি ভ্রমণের সময় একই সঙ্গে এই দুটি স্থান পরিদর্শন করা হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব ও শ্রী শ্রী সারদা মায়ের স্মৃতি বিজড়িত এই দুটি স্থান সপ্তাহান্তে বেড়ানোর জন্য আদর্শ। জায়গাতেই গাছের শীতল ছায়া ও চারিদিকে সবুজ শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেয়। কামারপুকুর মঠের ভিতরে মন্দিরের কাছেই ঠাকুরের নিজের হাতে পোতা আম গাছটি আজও রয়েছে। কামারপুকুরের রামকৃষ্ণ মঠের ঠিক বিপরীতে রয়েছে হালদার পুকুর। ডান দিকে লাহাবাবুদের বাড়ি, পাঠশালা, চণ্ডী মণ্ডপ, শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির, বিষ্ণু মন্দির, রাসমঞ্চ, গোপেশ্বর শিব মন্দির এবং ধনী কামারানির বাড়ি। এগুলো ছাড়াও এইরকম ছোট ছোট অনেক কিছু দেখার আছে। জয়রামবাটি এবং কামারপুকুরে উভয় জায়গাতেই মধ্যাহ্ন ভোজন এবং নৈশ ভোজনের জন্য ঠাকুরের নিরামিষ ভোগের ব্যবস্থা রয়েছে এবং খাওয়ার জন্য বিশাল হলঘর রয়েছে। এর জন্য আগে থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে গিয়ে যোগাযোগ করে ভোগের কুপন কাটতে হয়। থাকার জন্য কামারপুকুরে বেশ কয়েকটি বেসরকারি টুরিস্ট প্লট রয়েছে। এছাড়া মঠের নিজস্ব যাত্রী নিবাসও রয়েছে। কামারপুকুর মঠে ঠাকুরের দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত, অক্টোবর থেকে মার্চ মাস সকাল 6:30 থেকে দুপুর 11টা পর্যন্ত, বিকাল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত।
জয়রামবাটি মাতৃমন্দিরের দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 5:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6টা থেকে দুপুর 11টা পর্যন্ত, বিকাল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। এই প্রতিবেদনে যতখানি সম্ভব আপনাদের দেখালাম। মঠের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মায়ের এবং ঠাকুরের সেই বিশেষ জায়গা আপনাদের দেখাতে পারলাম না। পরে আমি চেষ্টা করব বিশেষভাবে মহারাজদের কাছে পারমিশন নিয়ে, যদি সম্ভব হয়, সেই সমস্ত ছবি দেখানোর। এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আপনারা নিশ্চয়ই সবাই গেছেন, যারা যাননি তারা একদিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর সুযোগ হলে সেখানে 3 দিন থাকুন এবং সমস্ত কিছু দেখুন, এই পুণ্যভূমি দর্শন করুন।
আইসক্রিম খেলে বলুন, 4টে বেজে গেলে থাকবে না।